আর আমরা কখন বুঝবো যে 15% ব্যাট ডিরেক্ট আমরা পার্সেন্টে রূপান্তর করব? যখন বলবে ইনক্লুডিং ব্যাট, যখন বলবে ইনক্লুডিং ব্যাট, তখন আমরা সেই অ্যামাউন্টটাকে আমরা গুণ করবো 15 দিয়ে। 15 দিয়ে ফলাফলটাকে আমরা ভাগ করবো 115 দিয়ে, তাহলে আমাদের ব্যাটের অ্যামাউন্ট বের হয়ে যাবে, যদি ইনক্লুডিং ব্যাট লেখা থাকে। আর যদি প্লাস ব্যাট লেখা থাকে, তাহলে আমাদেরকে ডিরেক্ট কী করব, যে অ্যামাউন্ট দেওয়া থাকবে সেই অ্যামাউন্টের লাগে আমরা পার্সেন্ট করে নেব। প্লাস ফিগার যদি বলে ব্যাটের ক্ষেত্রে, যদি প্লাস ফিগার বলে, তাহলে আমরা ডিরেক্ট অ্যামাউন্টটাকে কী করবো, পার্সেন্ট করে নেব। আর সেই পার্সেন্টের অ্যামাউন্টটাকে আবার এই অ্যাকচুয়াল বা যে অ্যামাউন্ট দেওয়া থাকবে সেই অ্যামাউন্টের সঙ্গে যোগ করবো। যেমন 10 তারিখের লেনদেনে কি অ্যামাউন্ট দেওয়া আছে 8,000, সেই 8,000-এর ডিরেক্ট প্লাস ফিগার বলছে ব্যাটের, তাই প্লাস ফিগার বলতে আমাদেরকে প্লাস করতে হবে। তাই আমরা 15% ডিরেক্ট আমরা বের করে তার অ্যামাউন্টটাকে 8,000-এর সঙ্গে আমরা কী করছি, যোগ করে নিয়েছি। 8,000-এর সঙ্গে এই 1,200 টাকাকে আমরা যোগ করেছি, তাই 9,200 টাকা হয়েছে। আর মার্চেন্ডাইজ আমরা প্রকৃতপক্ষে কিনেছি 8,000 টাকা, আর ব্যাট লাগাইয়া টোটাল দাম পড়ছে আমাদের হাত থেকে খসে গেছে 9,200 টাকা। সো 10 নম্বরটা আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে কখন আমরা ডিরেক্ট ব্যাটকে পার্সেন্ট করবো আর কখন আমরা 115 দিয়ে ভাগ করব। যখন বলবে ইনক্লুডিং ব্যাট তখন আমরা 115 দিয়ে ভাগ করব, আর যখন প্লাস ব্যাট বলবে তখন আমরা ডিরেক্ট আমরা পার্সেন্ট করব। তো নাম্বার 10 ডান। তো নাম্বার জুলাই 15 বলতে সোল্ড মার্চেন্ডাইজ। সোল্ড মানে কি, বিক্রয়। মার্চেন্ডাইজ মানে পণ্য, মানে পণ্যটা বিক্রি করেছি ফর ক্যাশ। ফর ক্যাশ বলতে কি, নগদে বিক্রি করেছি। কত টাকা? 34,500 টাকা। এখন বিক্রয় করলে আমাদের নগদ টাকা আসে না চলে যায়? অবশ্যই আমাদের বিক্রয় করলে নগদ টাকা আসে। একটি প্রতিষ্ঠান যদি কোনো কিছু বিক্রয় করে তাহলে সেই টাকাটা কি আসে, বিক্রয় করলে আসে, আর ক্রয় করলে নগদ টাকা চলে যায়। তো নগদ টাকা আসলে আমাদের ক্যাশে করে 34,500 আমরা কী করব, বাড়িয়ে দেবো। যে 15 তারিখ 34,000 টাকা বাড়িয়ে দিয়েছি, টোটাল হচ্ছে 42,300 টাকা। আর বলছে ইনক্লুডিং ব্যাট, মানে এই 34,500-র মধ্যে কী আছে, ইনক্লুডিং মানে অন্তর্ভুক্ত, মানে প্লাস করে দিয়েই আছে ব্যাটের টাকা। তাহলে সেই ব্যাটের টাকা কত সেটা তো আমরা বুঝতে পারছি না, তাই ব্যাটের টাকা আমাদেরকে কী করতে হবে, বের করতে হবে। তো ব্যাটের টাকা বের করার নিয়ম হচ্ছে 34,500-কে আমরা কী করবো, বা এখানে যে অ্যামাউন্টই দেওয়া থাকুক না কেন সেই অ্যামাউন্টটাকে আগে আমরা লিখবো ক্যালকুলেটারে। লিখে নেওয়ার পর আমরা গুণ দেব। গুণ দেওয়ার পর আমরা 15 লিখবো। আমরা জানি যে ব্যাটের ক্ষেত্রে সর্বনিম্ন পার্সেন্ট মাস্ট আমাদেরকে 15%ই ধরতে হয়, তাই আমরা 34,500 ইন্টু 15 নেব। 15 দিয়ে আমরা ইকুয়ালে দিব, তার ফলাফলটাকে আমরা আবার 115 দিয়ে গুণ দেব। গুণ দিলে তাহলে ব্যাটের অ্যামাউন্টটা বের হয় কত, 4,500 টাকা। আমি আবার বলছি 34,500-কে গুণ দেব 15 দিয়ে। 15 দিয়ে তারপর আমরা ফলাফলটা বের করব। যত ফলাফল হবে সেই ফলাফলটাকে আবার 115 দিয়ে যদি 115 দিয়ে যদি আমরা ভাগ দিই, তাহলে আমাদের ব্যাটের পরিমাণ বের হবে। সেই ব্যাট হচ্ছে 4,500 টাকা। এখন এই 4,500 টাকা যোগ করেই গিয়ে হয়েছে 34,500। এই টোটাল 34,000 টাকা আমাদের বিক্রয় করছি। বিক্রয় করলে আয় হয়, আয় হইলে আমাদের নগদ টাকা সম্পদ বাড়ে, ক্যাশের ঘরে বাড়ে। আর 34,500 টাকার থেকে যদি আমরা 4,500 বাদ দিই, তাহলে থাকে 30,000 টাকা। এই 30,000 টাকাই হচ্ছে আমাদের মার্চেন্ডাইজ। তাই আমরা মার্চেন্ডাইজ আমাদের জন্য সম্পদ, তাই সম্পদও কি বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এই 30,000 টাকা আমাদের কি মার্চেন্ডাইজ সম্পদের করে লিখলে হবে না, তার কারণ তার পাশাপাশি বলে দিয়েছে যে কস্ট টাকা 24,000। কস্ট টাকা কত, 24,000। তো এখন কি আমাদের 30,000 টাকা লিখলে হবে মার্চেন্ডাইজের করে? অবশ্যই নট, কারণ এখানে উল্লেখ করে দিয়েছে কস্ট টাকা মানে আমাদের যে মার্চেন্ডাইজ যে পণ্যদ্রব্যটা ছিল সেটা আমরা কিনে নিয়ে এসেছিলাম, অ্যাকচুয়াল প্রাইস ছিল 24,000 টাকা। সেই 24,000 টাকার পণ্যই আবার আমরা বিক্রয় করেছি কত, ব্যাট সহ 34,500 টাকা।
সেই 34,500 টাকা ব্যাট সহ, কিন্তু ব্যাট বা যদি 4,500 আলাদা করি বা মাইনাস দিই 34,500 থেকে, তাহলে দেখো 30,000 টাকা। তাহলে দেখো আমরা কিনে নিয়ে আসছি 24,000 টাকা, কিন্তু বিক্রয় করছি 30,000 টাকা। তাহলে তাহলে আমাদের লাভ হয়েছে কত টাকা? অবশ্যই 30 থেকে 24 গেলে 6,000 টাকা হয়েছে আমাদের লাভ। তাই 15 তারিখের লেনদেনটা আমরা এই 6,000 টাকা এই জায়গায় অনার্স ইকুইটি বা ক্যাপিটালে যোগ করে দেবো। 50,000 নিচে 30,000 24,000 পরিবর্তে তোমরা লিখবে কি অনার্স 6,000 টাকা। তো আমরা জানি যে অনার্স ইকুইটি বা ক্যাপিটালে যে অ্যামাউন্টই আসুক না কেন, সেই অ্যামাউন্ট যদি বসে ক্যাপিটালে, তাহলে আমরা রিমার্কস লিখব। তো রিমার্কস আমরা কী লিখব? যেহেতু আমরা 30,000 টাকা দিয়ে আমরা বিক্রয় করছি, তাই আমাদের সেলস রেভিনিউ, আমাদের আয় হয়েছে 30,000 টাকা। আর আমাদের 24,000 টাকা কত কিনা দাম, তাই আমরা কস্ট অফ গুডস সোল্ড মানে বিক্রিত পণ্যের ব্যয় ছিল 24,000 টাকা। তাই এই মন্তব্য আমাদেরকে লিখে দিতে হবে। যদি ক্যাপিটালে কোনো অ্যামাউন্ট আমরা লিখি, এই ক্যাপিটালে করে বা অনার্স ইকুইটি করে কোনো কিছু বসলেই আমরা একমাত্র রিমার্কস লিখবো, আদারওয়াইজ লিখবো না। আর ইউ গট ইট গাইস? ওকে। এই যে 34,500 হয়েছে আমাদের বিক্রয়ের টাকা, তার মধ্যে 30,000 টাকা হয়েছে আমাদের প্রকৃত দাম পণ্যদ্রব্যের। কিন্তু সেই 30,000 টাকা আমরা কেন লিখবো না? কারণ এই জায়গায় কস্ট প্রাইস লিখা দেওয়া আছে। তো কস্ট প্রাইস আছে 24,000 টাকা। আমাদের 24,000 টাকা সম্পদ ছিল আগে ব্যবসায়, কিন্তু সেই 24,000 টাকা সম্পদ এখন আমরা 30,000 টাকা বিক্রয় করে ফেলতেছি। 30,000 টাকা কীভাবে ফেলাম? ব্যাট যদি 4,500 বাদ দিই 34,500 থেকে, তাহলে 30,000 টাকা সম্পদ চলে যাচ্ছে আমাদের সম্পদ থেকে, আমাদের মার্চেন্ডাইজ থেকে। তাহলে 30,000 টাকার কি মার্চেন্ডাইজ ছিল আমাদের প্রতিষ্ঠানে? না, কারণ বলেছে কস্ট টাকা ছিল 24,000 টাকা। অর্থাৎ কেনা দাম ছিল 24,000, সেই 24,000-এর কেনা দামটাই কি আমরা বিক্রয় করছি 30,000 টাকা দিয়ে। তাহলে আমাদের পূর্বের দামটা লিখব। এক বেড়া লাগতে পারে কোন জায়গায়, যেমন আমরা তো এর আগে করে এসেছি যে পারচেস, যেমন 4 নাম্বারটা খেয়াল করো, পারচেস মার্চেন্ডাইজ ফর ক্যাশ টাকা 23,000। তো 23,000 মধ্যে বলছে ইনক্লুডিং ব্যাট। তো এই জায়গায় কি বলা আছে যে কস্ট টাকা তো বলা নাই, তাই আমরা কি করছি ব্যাট বার করছি 3,000 টাকা। 3,000 টাকা যদি বাদ দেওয়ার পরে 20,000 টাকা থাকে, তাহলে এই 20,000 টাকাই ছিল মার্চেন্ডাইজের প্রাইস। কিন্তু 15 নম্বরে বলেছে যে কস্ট টাকা দেওয়া আছে, কিন্তু 4 নম্বর 8 নম্বর 10 নম্বরকে এইরকম বলেছে যে কস্ট টাকা বলেনি। তার জন্য আমরা কি এই ব্যাটের টাকা বাদ দেওয়ার পরে যে টাকাটা থাকতো, যেমন 23,000-এর সঙ্গে ব্যাটের টাকা ছিল 3,000, সেই 3,000 বাদ দেওয়ার পরে যে টাকা থাকতো, এই টাকার অ্যামাউন্টটা লিখতাম আমরা মার্চেন্ডাইজে। কিন্তু আমরা 15 নম্বরে সেই অ্যামাউন্টটা লিখতে পারবো না। যেমন 15 নম্বরে ছিল 4,500 ছিল আমাদের ব্যাট, তাই ব্যাটের বাদ দিয়ে যেটা অ্যামাউন্ট থাকে 30,000, এটা আমরা লিখবো মার্চেন্ডাইজে। না, ইটস নট কারেক্ট, এটা আমরা লিখলে হবে না। বিকজ এই প্রশ্নে বা এই ক্লুতে লিখে দিয়েছে যে কস্ট মানে কি আমাদের কি ক্রয় মূল্য, আমরা যে অ্যাকচুয়াল প্রাইস দিয়ে আগে কিনে এনেছিলাম পণ্যটা 24,000 টাকা দিয়ে, কিন্তু আগের কিনা পণ্য 24,000 টাকার পণ্য এখন আমরা বিক্রয় করছি 30,000 টাকা। টোটাল ব্যাট লাগায় 34,500 টাকা আমরা বিক্রয় করছি, তাই না? তাহলে আমাদের কী করতে হবে? এই 24,000 টাকা কস্ট মানে কি, মানে আমাদের সম্পদটা কমে গেছে। এখন তো আমরা বিক্রয় করছি, যার কারণে আমাদের মার্চেন্ডাইজ কত টাকা সম্পদ কমে গেছে? 30,000 না, কারণ কস্ট এই কেনা দামটা দেওয়া আছে, তাই আমরা এই কেনার দামটা মার্চেন্ডাইজে লিখেছি 24,000। 15 তারিখ দেখো 24,000 কি আমাদের 24,000 টাকার সম্পদ, এই মার্চেন্ডাইজ ইনভেন্টরি সম্পদ চলে যাচ্ছে বিক্রয়ের কারণে। আর সেই সম্পদটা আমরা বিক্রয় করছি কত? 24,000 টাকার সম্পদ কত টাকা বিক্রয় করছি? 30,000 টাকা, তাই না? টোটাল ব্যাট লাগাইয়া বিক্রয় করছি 34,500 টাকা। আর এই 34,500 টাকা বিক্রয় করলে আমাদের আয় হয়। আয় হলে আমাদের কি সম্পদটা বৃদ্ধি পায়, তাই আমরা ক্যাশে করে 34,500 যোগ করে দিয়েছি। আর কস্ট প্রাইস পূর্বে আমরা যে পণ্য যে দামে কিনে নিয়ে এসেছি, সেই একই পণ্য তো আমরা বিক্রয় করতেছি, তাই আমরা জাস্ট শুধু একটি দাম দিয়ে বিক্রয় করতেছি আর কি, এই যে ব্যবধান। কিন্তু আমাদের অ্যাকচুয়াল দাম তো ছিল 24,000, তাই আমাদের কি 24,000
টাকা লিখতে হবে 15 তারিখের মধ্যে। আই হোপ তোমরা বুঝতে পেরেছ। 10 নম্বর, 8 নম্বর, 4 নম্বর ব্যাট বাদ দিয়ে যে টাকাটা থাকতো, এই টাকাটা লিখতাম আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরি সিস্টেমে, কিন্তু কস্ট প্রাইস দেওয়া থাকার কারণে আমরা ব্যাটের টাকা বাদ দিয়ে যে টাকা থাকে এই টাকা আমরা লিখতে পারবো না 15 নম্বরে। 15 নম্বরেও লিখতে পারবো না, 20এও লিখতে পারবো না, 21এও লিখতে পারবো না। তার কারণ কস্ট প্রাইস দেওয়া আছে। কস্ট প্রাইস বলতে কি, এই মার্চেন্ডাইজটা এখন আমাদের সম্পদ হিসেবে গণ্য হয়েছে। কী হিসেবে গণ্য হয়েছে? সম্পদ হিসেবে গণ্য হয়েছে। সেই জন্য আমাদের অ্যাকচুয়াল দাম যেটা সেটাই লিখতে হবে। সেই দামেই কি আমাদের পণ্যটা হ্রাস পাবে। কেন হ্রাস পাবে? কারণ যেহেতু আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে আমাদের কেনা মূল্যেই পণ্যটা আমরা আবার বিক্রয় করে দিচ্ছি, তাই বিক্রয় করার কারণে আমাদের পণ্যটা প্রতিষ্ঠান থেকে চলে যাচ্ছে, তাই আমাদের কি 24,000 টাকারই পণ্যটা হ্রাস পাইছে। 30,000 টাকার পণ্য না, 30,000 টাকা তো আমরা বিক্রয় করছি বেশি দামে। তাই আর এই 30,000 টাকার অ্যাকচুয়াল প্রাইস ছিল কি, আমরা কিনে নিয়ে এসেছিলাম কত টাকা দিয়ে? কস্ট প্রাইস ছিল 24,000। তাই আমরা 30,000 টাকা না লিখে 24,000 টাকা লিখব। বুঝতে পেরেছ? ঠিক একই সিস্টেম হচ্ছে 20 নাম্বার। তো সোল্ড মার্চেন্ডাইজ টু ইমরান, জাস্ট ডিফারেন্স বিটুইন টু সাম, ডিফারেন্সেস বিটুইন টু সামস। জাস্ট 15 নম্বর হচ্ছে ক্যাশে অর্থাৎ নগদে, আর 20 নম্বর হচ্ছে কি বাকিতে। সো বাকিতেই হোক আর নগদেই হোক, যদি কোনো কিছু বিক্রয় করি, বিক্রয় করলে আমাদের আয় হয়। 20 নম্বর কি সেমই, 20 নম্বর হচ্ছে কি একদমই সেম 15 নম্বরটার মতন, জাস্ট শুধু ডিফারেন্সেস বিটুইন টু সাম। 15 নম্বরটা হচ্ছে নগদে এবং 20 নম্বরটা হচ্ছে কি দাঁড়ে। 20 নম্বরটা দ্বারা যে আমরা বুঝলাম কি করে, বলছে যে সোল্ড মার্চেন্ডাইজ অর্থাৎ পণ্যদ্রব্যটা বিক্রয় করছি টু ইমরান, কারণ নাম উল্লেখ বা মেনশন থাকলে সেটা কি নগদে না বাকিতে। আমি পূর্বেই তোমাদেরকে বলছি কারণ নাম যদি উল্লেখ থাকে তাহলে সেটা কি বাকিতে। টাকা কত? 6,900 ইনক্লুডিং ব্যাট। ইনক্লুডিং ব্যাট মানে কি, মানে আমাদের কি প্লাস ফিগার করতে হবে আবার ব্যাট? না, মানে ব্যাটটা কি আবার প্লাস ফিগার করাই আছে। তাহলে 6,900-র মধ্যে ব্যাট যে ইনক্লুডিং আছে, কত টাকা ব্যাট হবে সেটা আমরা বুঝবো কীভাবে? সেটা বুঝতে হলে আমাদেরকে ম্যাথ করে বের করতে হবে। কীভাবে বের করতে হবে? 6,900-কে গুণ দেবো 15 দিয়ে তার ফলাফলটাকে ভাগ দেব 115 দিয়ে। তো 115 দিয়ে যদি ভাগ করি তাহলে 6,900-কে গুণ দাও 15 দিয়ে ইকুয়াল টিপা দাও, তারপরে তার এই ফলাফলটাকে ভাগ দাও 115 দিয়ে। তাহলে দেখবো যে বের হয় কত টাকা? 900 টাকা। 900 টাকা যদি 6,900 মাইনাস দিই তাহলে এক্সাক্ট প্রাইস হচ্ছে 6,000 টাকা। তাহলে এই 6,000 টাকাই হচ্ছে আমাদের মার্চেন্ডাইজ। তাহলে কি এই 6,000 টাকায় কি আমরা মার্চেন্ডাইজে করে লিখবো? অবভিয়াসলি নট কারেক্ট, কজ এখানে কস্ট প্রাইস দেওয়া আছে, আমাদের লিখিত দামটা দেওয়া আছে যে আমরা কত টাকা দিয়ে কিনে নিয়ে এসেছিলাম পণ্য। 5,000 টাকা দিয়ে পণ্যটা কিনে নিয়ে এসে বিক্রয় করছি কত? ব্যাট সহ 6,900 টাকা। এখন সেটা কি বিক্রয় করছি আমরা নগদে নাকি দাঁড়ে? অবশ্যই দাঁড়ে বিক্রয় করছি। তো দাঁড়ে যদি বিক্রয় করি তাহলে আমাদের পাওনাদের বৃদ্ধি পায় নাকি দেনাদের বৃদ্ধি পায়? এটা আমরা বুঝবো কীভাবে? যে এই যে বিক্রয় করলাম, বিক্রয়ের কারণে আমাদের পাওনাদের বৃদ্ধি পাইলো না দেনাদের বৃদ্ধি হইলো? এখানে কিন্তু একটা বিরাট একটা গন্ডগোল লাগতে পারে। হ্যাঁ, তোমরা অনেকেই মিসম্যাচ করবে এই জায়গাটাতে। তাই আমি একদম ক্লিয়ারলি বলে দিচ্ছি যে কখন পাওনাদের বৃদ্ধি পায় আর কখন দেনাদের বৃদ্ধি পায়। যখন আমরা কোনো কিছু বিক্রয় করব বা তখন আমাদের কি হবে? দেনাদার। বিক্রয়ের সঙ্গে রিলেটেড আছে কার? দেনাদার। ক্রয়ের সঙ্গে রিলেটেড আছে কার? পাওনাদার। যেমন কোনো কিছু ক্রয় করলে আমাদের ক্রয় হিসাব ডেবিট করি আর প্রদেয় বা পাওনাদার হিসাব ক্রেডিট করি। তাহলে বুঝতে পেরেছ? ক্রয়ের সঙ্গে রিলেটেড আছে কার? পাওনাদারের। আর বিক্রয়ের সঙ্গে রিলেটেড আছে কার? দেনাদারের। যেমন কোনো কিছু বিক্রয় করলে আমরা কি লিখি? দেনাদার বা প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট।
ঠিক তেমনি আমরা যেহেতু সোল্ড মানে বিক্রয়ের সঙ্গে সম্পর্ক বা রিলেটিভ হার, অবশ্যই যেহেতু দেনাদারের সঙ্গে রিলেশন আছে এই সোল মার্চেন্ডাইজের, তাই বাকিতে যেহেতু বলছে, তাই আমরা কী লিখব, দেনাদারের গড়টা বৃদ্ধি পাইবে কত, 6,900 টাকা। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল 20 তারিখ এই যে ক্যাশের পরেই 2 নম্বর গড় আছে, এয়ার মানে অ্যাকাউন্ট রিসিভেবল, ACCOUNT অ্যাকাউন্ট, RECAIB রিসিভ ABLE অ্যাকাউন্ট রিসিভেবল, আর অ্যাকাউন্ট PAYPABLE অ্যাকাউন্ট পেয়েবল, আর MER মার্চেন্ট CHAN মার্চেন্ট DISE মার্চেন্ডাইজ, INVENTORY মার্চেন্ডাইজ ইনভেন্টরি। সো এগুলো তোমাদেরকে আমি বানান করে বললাম, ওকে, যে অ্যাকাউন্ট রিসিভেবলের বানান কীরকম আর অ্যাকাউন্ট পেয়েবলের বানান কীরকম। তাহলে 2 নম্বরতে দেখো তো 20 তারিখে আমরা আমাদের যেহেতু বাকিতে করছি সোল মার্চেন্ডাইজ, সোল বলতে বিক্রয়ের সঙ্গে সম্পর্ক কার, অ্যাকাউন্ট রিসিভেবল, তাই আমরা বুঝতে পারলাম যে পাওনাদারের গড়টা বৃদ্ধি পাবে না, বরং কারটা বৃদ্ধি পাবে, অ্যাকাউন্ট রিসিভেবলের গড়টা বৃদ্ধি পাবে। তাই আমরা অ্যাকাউন্ট রিসিভেবলের গড় 6,900 টাকা বৃদ্ধি করে দিয়েছি। তারপর বলছি ইনক্লুডিং ব্যাট, আর ইনক্লুডিং ব্যাট যদি বাদ দিই 900 টাকা, তাহলে 6,000 টাকা কি মার্চেন্ডাইজে বসাবো না, বিক্রয়ের কারণে কি আমাদের মার্চেন্ডাইজের এক্স্যাক্ট প্রাইস কত, কস্ট প্রাইস দেওয়া আছে, আমাদের কেনার প্রাইস হচ্ছে 5,000 টাকা। তাই আমরা 5,000 টাকার সম্পদ কমে যাচ্ছে বিক্রয়ের কারণে, বিক্রয় করলে আমাদের সম্পদটা কমে যায় না প্রতিষ্ঠান থেকে, না বাড়ে, বিক্রয় করলে তো আমরা পণ্যের বিনিময়ে তো টাকা পাই, তাই না, আর না শুধু তো কেউ আমাদেরকে টাকা দিবে না। তাই টাকা নিচ্ছি এক হাতে আর আমাদের প্রতিষ্ঠান থেকে অন্য একটা জিনিস দিচ্ছি তার হাতে। তো আমাদের প্রতিষ্ঠান থেকে যেহেতু আমাদের 5,000 টাকার সম্পদ চলে যাচ্ছে, কস্ট যেহেতু দেওয়া আছে, তাই মার্চেন্ডাইজ একটা সম্পদ চলে যাচ্ছে, তাই আমরা 5,000 টাকা মাইনাস করবো। এই যে মার্চেন্ডাইজের ঘরে কী করব, 20 তারিখেরটা 5,000 টাকা আমরা মাইনাস করছি, 4 নম্বর ঘরে দেখো 20 তারিখে 5,000 টাকা আমরা মাইনাস করেছি। আর বাকি যে 900 টাকা ব্যাট থাকে, তাই না, 6,900 টাকা তো আমরা অ্যাকাউন্ট রিসিভেবল বৃদ্ধি পাইছে, আর 5,000 টাকা তো কস্ট প্রাইস, আমাদের নগদটা সম্পদ চলে গেছে বিক্রয়ের কারণে, তাই মাইনাস করছি আমাদের মার্চেন্ডাইজে। এখন আমাদের এই যে 900 টাকা ব্যাট, আমি পূর্বে বলেছি যে ক্রয় ব্যাট কারেন্ট ব্যাটের সঙ্গে যোগ করতে হয়, কিন্তু বিক্রয় ব্যাট কারেন্ট ব্যাটের সঙ্গে কী করতে হবে, মাইনাস করতে হবে, বিক্রয় ব্যাট কারেন্ট ব্যাটের সঙ্গে কী করতে হবে, মাইনাস করতে হবে। তাই 9,000 টাকা 900 টাকা আমরা কী করছি, ব্যাট কারেন্টে হিসাবে মাইনাস করছি। কেন মাইনাস করলাম, কারণ অ্যাকাউন্টিং ইকুয়েশন ম্যাথে যখন করব আমরা, তখন ক্রয় ব্যাটটা আমরা কী করব, যোগ করব ব্যাট কারেন্টে, আর সোল বিক্রয় ব্যাটটা আমরা কী করব, মাইনাস করব। তাই আমরা 900 টাকা মাইনাস করেছি। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। আমি 20 নম্বরটা আবার বলছি, আমাদের অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 5,000 টাকা, তাই আমরা সেই 5,000 টাকার পণ্য বিক্রি করতেছি 6,900 টাকা, তাই আমাদের 5,000 টাকার পণ্য চলে যাচ্ছে, তাই আমরা এই 5,000 টাকা মাইনাস করছি মার্চেন্ডাইজ থেকে 20 তারিখে। আর টোটাল কত টাকা দিয়ে বিক্রি করছি, 6,900 টাকা, যেহেতু বাকিতে, তাই অ্যাকাউন্ট রিসিভেবল 6,900 টাকা বৃদ্ধি হয়েছে। কেন অ্যাকাউন্ট রিসিভেবলে লিখলাম, কিন্তু অ্যাকাউন্ট পেয়েবলে কেন লিখলাম না, কারণ বিক্রি করলে আমাদের দেনাদারের সঙ্গে রিলেটেড, বাকিতে করছি তাই অ্যাকাউন্ট রিসিভেবলের মধ্যে লিখেছি। বুঝতে পেরেছো, নগদ হলে আমরা ক্যাশে লিখতাম, তখন অ্যাকাউন্ট রিসিভেবলে লিখতাম না। বুঝতে পেরেছো। আর বাকি যে 900 টাকা আমরা সেটা মাইনাস করে দিয়েছি। কেন মাইনাস করে দিয়েছি, কারণ এটা হচ্ছে বিক্রয় ব্যাট, সোল মার্চেন্ডাইজ। 21 নম্বর সেম ওয়ে, জাস্ট এটা শুধু নগদে, ঠিক 15 তারিখের মতো। তো সোল মার্চেন্ডাইজ ফর ক্যাশ 8,000 টাকা প্লাস 15% ব্যাট। প্লাস বলতে কি, আমাদের ব্যাট বার করতে হবে, তো ইনক্লুডিং ব্যাট বলতে আমরা 15 দিয়ে গুণ 115 দিয়ে ভাগ করি, কিন্তু এখন কি এটা 15 দিয়ে গুণ 8,000কে 15 দিয়ে গুণ 115 দিয়ে যোগ করলে হবে, ভাগ করলে হবে না, আর এখানে আমাদেরকে প্লাস করতে হবে। এই প্লাস সাইন যদি উল্লেখ থাকে ব্যাটের হাতে, তাহলে আমরা ডিরেক্ট পার্সেন্ট করে বের করবো। যেমন 8,000 15% হয়েছে কত টাকা, 1,200 টাকা, তাহলে 9,200 টাকা
হয়েছে আমাদের কিনে নিয়ে আসতে খরচ হয়েছে এই মার্চেন্ডাইজটা। হ্যাঁ, তাহলে আমাদের খরচ যেহেতু হয়েছে তাই ক্যাশ থেকে আমরা 21 নম্বরটা কী করে ফেলবো, মাইনাস করে দেবো। এই যে 9,221 তারিখে 9,200 টাকা কী করে ফেলছি, মাইনাস করে দিয়েছি। এখন আমাদের মার্চেন্ডাইজে কত টাকা খরচ হয়েছে কিনতে, অর্থাৎ পণ্যদ্রব্যটা কত টাকা খরচ হয়েছে। এখন তো 9,200 থেকে 1,200 বাদ দিলে 8,000, তাহলে এই 8,000 টাকা কি আমাদের মার্চেন্ডাইজ খরচ? অবভিয়াসলি নট কারেক্ট। খরচ এখানে কস্ট প্রাইস দেওয়া আছে। কস্ট প্রাইস কত? 7,000 টাকা। 7,000 টাকার পণ্য চলে যাচ্ছে আমাদের প্রতিষ্ঠান থেকে। 7,000 টাকার পণ্য কত টাকায় বিক্রি করছি? 9,200 টাকায় বিক্রি করছি। তাহলে আমাদের অ্যাকচুয়াল প্রাইস ছিল 7,000, কিন্তু বিক্রয় করছি কত? এই 8,000 টাকা। 8,000 টাকা না, এই 8,000 টাকায় বিক্রয় করছি। তাহলে এই যে অ্যাকচুয়াল প্রাইস আমরা কী করে বলবো, আমাদের মার্চেন্ডাইজ থেকে 7,000 টাকা মাইনাস করে দিব। আর 9,200 টাকা আমাদের যেহেতু কিনে নিয়ে আসছি, তাই আমাদের কি সম্পদ চলে যাচ্ছে না আসছে 9টা বাড়ছে, তাই 9,200 টাকা আমরা প্লাস সাইন করে দিব। আর 7,000 টাকা মাইনাস সাইন করে দিব, কারণ 9টা সম্পদ কমে যাচ্ছে। সম্পদ জেনে মার্চেন্ডাইজ কস্ট কথা যদি উল্লেখ থাকে, তাহলে সেই মার্চেন্ডাইজ সম্পদ প্রতিষ্ঠানের জন্য, তাহলে সম্পদটা কী হচ্ছে, হ্রাস পেয়ে যাচ্ছে 7,000 টাকা। আর বাকি যে ব্যাট যেহেতু ক্রয় ব্যাট সেটা, তাই আমরা মাইনাস করে দেবো। কারেন্ট ব্যাটে আমরা কী করে দেবো, মাইনাস করে দেবো। এই যে 21 তারিখের এই যে 1,200 টাকা আমরা মাইনাস করে দেব। তারপর এখন আমাদের পণ্য কেনা ছিল 8,000 টাকা। অ্যাকচুয়াল পণ্যটা কি বিক্রয় করছি 8,000 টাকা, আর কেনা ছিল অ্যাকচুয়াল কত, 7,000 টাকা। এখন 8,000 টাকা থেকে 7,000 গেলে 1,000 টাকায়, সেই 1,000 হচ্ছে আমাদের লাভ। সেই লাভের অ্যামাউন্ট আমি বলতে ভুলে গেছিলাম 20 নম্বরে। তো 6,900 থেকে যদি ব্যাট বাদ দিলাই, তাহলে থাকে 6,000 টাকা। সেই 6,000 টাকার থেকে যদি 5,000 লাগে, তাহলে 1,000 টাকা। সেই 1,000 টাকা লাভের অ্যামাউন্ট আমরা কী করব, এই যে 20 নম্বরটা লাভের অ্যামাউন্টটা 6,000 আমরা কী করছি, যোগ করে দেব অনার্স ইকুইটি। আর আমি বলছি অনার্স ইকুইটি কোনো কিছু আসলেই তখন আমাদের রিমার্কস লিখবো। রিমার্কস কী লিখবো, এই যে 6,900 টাকা, এটা আমরা কী কারণে পাচ্ছি, বিক্রয়ের জন্য পাচ্ছি। আর বিক্রয় হলে আমাদের আয় হয়। আয় মানে আয় হলে আমরা কী লিখবো, সেলস রেভিনিউ। আর অ্যাকচুয়াল প্রাইস দেওয়া আছে কস্ট অফ গুডস সোল্ড, এটা তো আমরা দেখে লিখব। বিক্রিত পণ্যের ব্যয় থেকে মাইনাস করছি হারে এই সেলস রেভিনিউ কত ছিল মার্চেন্ডাইজের, 6,900 টাকার মধ্যে তো 900 টাকা তো ব্যাট। আর অ্যাকচুয়াল প্রাইসে বিক্রয় করছে কত, 6,000 টাকা। তো 6,000 টাকা থেকে 1,000 গেলে 1,000 টাকা লাভ। 900 টাকা হচ্ছে ব্যাট সোল মার্চেন্ডাইজ, তাই 900 টাকা আমরা কী করছি, মাইনাস করছি। আর 6,900 টাকা কী করছি, বিক্রয়ের কারণে আমাদের নগদের ঘরে, আর নগদ না তৈরি, যেহেতু এটি বাকি দিয়েছে, তাই আমরা অ্যাকাউন্ট রিসিভেবলে যোগ করছি। আর 6,900 টাকা থেকে 900 টাকা বাদ দিলে তাকে 6,000, এই 6,000টা হচ্ছে অ্যাকচুয়াল প্রাইসে বিক্রয় করছি। আর অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে বর্তমান। আর পূর্বে কিনে নিয়ে আসছি 5,000 টাকা। পূর্বের কেনা দামের সঙ্গে যদি বর্তমানে বিক্রয়ের দামটা মাইনাস করি, তাহলে আমাদের লাভ বের হয়। বর্তমানে বিক্রয় করছি 6,000 টাকা, আর ব্যাট লাগাই 6,900। ব্যাটের টাকা তো আমরা হিসাব হবে না, কারণ বর্তমানে যত টাকা বিক্রয় করবো ততর সঙ্গে পূর্বের কেনা দামটা যদি মাইনাস দিই, তাহলে আমাদের লাভ বেরোবে। আর সেই লাভটা আমাদের রিমার্কস ক্যাপিটালে লিখতে হয়। ঠিক তেমনই 18,000 টাকা হয়েছে আমাদের বর্তমানে বিক্রয় করছি মার্চেন্ডাইজ 21 নম্বরটা, কিন্তু তার থেকে টোটাল 8,000 আর 15% ব্যাট যোগ করে 9,200 টাকা নগদে হয়েছি, বিক্রয় করছি নগদে, তাই 9,000 টাকা হয়েছে। তাই আমাদের ক্যাশটা 9,200 টাকা বৃদ্ধি পাইছে। আর 8,000 টাকা হয়েছে অ্যাকচুয়াল প্রাইস, বর্তমানে বিক্রয় করছি। আর পূর্বে আমরা কেনার দাম ছিল 7,000 টাকা। পূর্বের দামের সঙ্গে আর এখনের বিক্রয়ের দামের সঙ্গে যদি মাইনাস করলে যে অ্যামাউন্ট টাকা থাকে, এটা হচ্ছে লাভ। আর এই লাভের টাকা আমরা লিখব অনার্স ইকুইটি বা ক্যাপিটালের সঙ্গে যোগ করে দেব। আর অনার্স ইকুইটি বা ক্যাপিটালে যদি কোনো কিছু অ্যামাউন্ট চায়, তাহলে তখন আমরা রিমার্কস লিখব। আর এই জায়গায় ব্যাট রয়েছে কত, 1,200 টাকা। আর এই 1,200 টাকা আমরা কী করব, ব্যাট কারেন্টের সঙ্গে মাইনাস করে দেব। আই হোপ তোমরা বুঝেছ। এই জায়গায় 15, 20 এবং 21 সেম ওয়ে, জাস্ট 20 নম্বরটা শুধু বাকিতে। আর বাকি দেওয়ার কারণে আমরা
6,900 টাকাকে আমরা অ্যাকাউন্ট রিসিভেবলে লিখেছি। বাকি সব নিয়ম একই। যেমন সোল মার্চেন্ডাইজ বিফোর ক্যাশ, নগদে যেহেতু আমরা বিক্রয় করছি, তাহলে ব্যাটটা যেহেতু প্লাস করতে বলছে, মানে যোগ করতে বলছে, তাই 8,000-এর 15% হচ্ছে 1,200 টাকা। সেই 1,200-র সঙ্গে যদি যোগ করি, তা প্লাস করি 8,000-এর, তাহলে 9,200 টাকায় নগদ টাকা চলে গেছে না আসছে। নগদে যেহেতু আমরা বিক্রয় করছি, তাহলে নগদ টাকা আসছে 9,200, তাই আমরা ক্যাশে 9,200 যোগ করছি। এই যে 21 নম্বর 9,200 যোগ করছি, এবং 9,200-র মধ্যে 900 টাকা হচ্ছে ব্যাট। সেই বিক্রয় ব্যাট যেহেতু আমাদের কী করতে হবে, কারেন্ট ব্যাট থেকে মাইনাস করতে হবে। 900 কারেন্ট ব্যাট মাইনাস করছি। এখন মার্চেন্ডাইজে কত টাকা লিখবো? মার্চেন্ডাইজে কি 6,000 টাকা লিখবো? না, মার্চেন্ডাইজে আমাদের অ্যাকচুয়াল যেটা আমাদের কেনা দাম ছিল 5,000, 7,000, সেই 7,000 লিখবো। আর সেই কেনা দামের সঙ্গে যদি বর্তমানে বিক্রয়ের দাম কত, 8,000 টাকা, অর্থাৎ 9,200 থেকে যদি 1,200 বাদ দিই, তাহলে থেকে 8,000 টাকা। সেই 8,000 টাকা হচ্ছে বর্তমানে বিক্রয় এর সঙ্গে যদি পূর্বে কেনা দামটা মাইনাস করি, তাহলে আমাদের বের হয়ে যাবে লাভের অ্যামাউন্ট। সেই লাভের অ্যামাউন্ট আমরা কোথায় লিখবো? আমাদের অবশ্যই মূলধনের করে লিখবো। মূলধন ক্যাপিটাল অথবা অনার্স ইকুইটি লিখবো। তাহলে 21, 20 and 15 সেম ইকুয়াল রুলস, বাট ডিফারেন্স শুধু একটা নগদ একটা দাঁড়ি। তখন দেখো 22 নম্বর মেশিনারি পারচেজড টাকা হতো 23,000 ইনক্লুডিং ব্যাট। তো ইনক্লুডিং ব্যাট তো আমরা বের করতে পারি, যে অ্যামাউন্টই দেওয়া তখন তাকে আমরা 15 দিয়ে গুণ করবো আর 115 দিয়ে ভাগ দিব। তাহলে মেশিনারির জন্য একটা ঘর বানাতে হবে, কারণ মেশিনারি আমাদের জন্য এটা একটা স্থায়ী সম্পদ। মেশিনারি কি একটা স্থায়ী সম্পদ, আর স্থায়ী সম্পদের উপর ব্যাট ধরলেও সেই ব্যাটটা আমাদের কি এক্সট্রা কারেন্ট ব্যাটে লিখতে হয় না, তাই আমরা স্থায়ী সম্পদের কারেন্ট ব্যাট কি লিখবো না। মেশিনারি পারচেজ কিনে নিয়ে আসছি, স্থায়ী সম্পদ কিনে নিয়ে আসছি কত, 23,000 টাকা। তাই আমাদেরকে যেহেতু নগদে কিনে আসছি, তাই আমাদের 22 নম্বরটা 23,000 টাকা চলে যাবে। এই যে 23,000 টাকা নগদ টাকা সম্পদ থেকে চলে যাবে, আর 23,000 টাকা মেশিনারিতে যোগ করে দেবো। এই যে 22 নম্বরে 23,000 টাকা মেশিনারিতে যোগ করে দেবো। আর যে ইনক্লুডিং যে ব্যাটটা আছে 3,000 টাকা 23,000-এর মধ্যে, এই ব্যাটটা আমাদের আলাদাভাবে লিখতে হয় না। এটা কোন সময় লিখতে হয় না? যখন স্থায়ী সম্পদ বলবে। তো মেশিনারি তো একটা স্থায়ী সম্পদ, হ্যাঁ, তাই আমাদের লিখতে হবে না আলাদাভাবে। যে অ্যামাউন্ট দেওয়া যাবে সেই অ্যামাউন্টই শুধু তার ঘরে লিখে ফেলবো। যদি হ্রাস পায় তাহলে হ্রাস করবো, প্লাস হলে প্লাসে দিব। নাম্বার 23 জুলাইয়ের 23 তারিখে বলছে যে মেশিনারি পারচেজড টাকা 10,000 প্লাস, মানে আমাদেরকে 10,000-এর সঙ্গে ডিরেক্ট 15% দিয়ে যত হইব, অতটা আমরা 10,000 কী করবো, যোগ করবো। তাহলে হবে 11,500। 11,500 যদি হয়, তাহলে আমরা জানি যে ব্যাট চলতি স্থায়ী সম্পদে যোগ করতে হয় না। তাই 11,500 আমরা যেহেতু কিনে নিয়ে আসলে কোনো কিছু স্থায়ী সম্পদ কিনে নিয়ে আসলে আমাদের নগদ টাকা আসে না চলে যায়? অবশ্যই চলে যায়। তাই আমাদের ক্যাশ থেকে 11,500 মাইনাস করব, আর 11,500 মেশিনারিতে প্লাস করব। কারণ কোনো কিছু নিয়ে আসলে, স্থায়ী সম্পদ নিয়ে আসলে, একদিকে স্থায়ী সম্পদ মেশিনারি বৃদ্ধি পায়, আর একদিকে আমাদের পকেট থেকে নগদ টাকা সম্পদ চলে যায়। তো চলে যাওয়ার জন্য আমরা ক্যাশ থেকে 11,500 মাইনাস দিব, আর মার্চেন্ডাইজ মেশিনারি যেহেতু আমাদের নগদ স্থায়ী সম্পদ, সেই সম্পদটা কিনে নিয়ে আসার কারণে বৃদ্ধি পাচ্ছে, তাই আমরা 11,500 টাকা মেশিনারিতে লিখব। 23 ডান। এখন 25 সাপ্লাইজ আমরা কিনে নিয়ে আসছি কত, 1,150 টাকা ইনক্লুডিং আছে ব্যাট। তারপরে 1,150-এর মধ্যে ব্যাট আছে 150 টাকা। তাহলে 150 টাকা কি এখন আমরা লিখবো ব্যাট কারেন্সিতে? অবশ্যই না, লিখবো না, কারণ সাপ্লাইজও কি আমাদের জন্য একটা সম্পদ। এটা স্থায়ী কি ব্যাট লিখতে হয় না। সাপ্লাই যেহেতু আমরা কিনে নিয়ে আসছি, যেহেতু আমরা কিনে নিয়ে আসছি, তাই আমাদের নগদ টাকা হাত থেকে চলে যাচ্ছে 1,150 টাকা। তাই মাইনাস আর সাপ্লাইসের করে 1,150 টাকা বৃদ্ধি হইব। এই যে 1,150 টাকা আমাদের নগদ টাকা সম্পদ চলে যাচ্ছে।
তাই আমরা মাইনাস দিয়েছি, সাপ্লাইজের করে বাড়িয়ে দিয়েছি 150 টাকা। সাপ্লাইজ তো সম্পদ বৃদ্ধি হয়েছে 27, অর্থাৎ জুলাইয়ের 27 তারিখে এটা বলছে যে সাপ্লাইজ পারচেজড। তো সাপ্লাইজ আমরা কিনে নিয়ে এসেছিলাম 1150 টাকা তৈরি। সাপ্লাইজ আমরা কিনে নিয়ে এসেছিলাম 800 প্লাস 15% ব্যাট, অর্থাৎ 800 এর 15% কত, সেটা যত হয় তা আমরা যোগ করব। 800 এর 15% যদি আমরা দিই তাহলে হয় 120 টাকা। তাহলে 920 টাকা দিয়ে আমরা কিনে নিয়ে আসছি সাপ্লাই। তাহলে আমাদের 920 টাকা হ্রাস পাইছে একদিকে, আর দিয়ে সাপ্লাই সম্পদ কিনে নিয়ে আসার কারণে সম্পদ বৃদ্ধি হয়েছে 920 টাকা। আই হোপ তুমি বুঝতে পেরেছ। অ্যান্ড ফাইনালি 33 আমাদের লাস্ট ম্যাথ বলছে ব্যাট ডেপোজিটেড ইন দ্য ট্রেজারি। ব্যাট ডেপোজিট মানে জমা দিয়েছে। কে জমা দিয়েছে? অবশ্যই ব্যবসায়ী মালিক। যে মালিকের কাছ থেকে আমরা যখন পণ্যদ্রব্য কিনে নিয়ে আসি, যে আমাদের কাছে একটা অতিরিক্ত চার্জ ডিমান্ড করে, সেই টাকা একটা নির্দিষ্ট বছর, একটি নির্দিষ্ট সময়ে বা বছর শেষে জমা দেয়, সেই বছর শেষে গেছে, তাই ব্যাট ডিপোজিট করছে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। ডিপোজিট মানে কি? জমা দিয়েছে। ইন দ্য ট্রেজারি মানে অফ দ্য গভর্নমেন্ট, অর্থাৎ সরকারের ফান্ডে বা সরকারের ভান্ডারে, যেটাই বলো তুমি, যে সরকারের ভান্ডারে জমা দিছে ব্যাট। কত টাকা দিছে? 8000 টাকা, 8000 টাকা জমা দিচ্ছে। তো ব্যাট যদি জমা দেয় তাহলে একদিকে মালিকের নগদ টাকা তার পকেট থেকে চলে যাচ্ছে না আসছে? অবশ্যই চলে যাচ্ছে। ব্যাট দেওয়ার কারণে নগদ টাকা, তার সম্পদ ছিল আগে, কিন্তু এখন তার সম্পদটা কমে যাইতেছে তার ব্যবসা দিকে। যখন সে ব্যাট নিত তখন তো এই ব্যাটের টাকাটা তার আসল লভ্যাংশের লগে যোগ হতো, কিন্তু এখন এই ব্যাটের টাকা তার আসল লভ্যাংশ বা নগদ থেকে চলে যাচ্ছে। তো ব্যাট যেহেতু দেয় মালিক, দিলে কি হয়? নগদ টাকা আসে না চলে যায়? অবশ্যই চলে যায়। তাই নগদ টাকা আমরা ক্যাশ থেকে কী করে দিয়েছি? 31 নম্বরটা 8000 হ্রাস করে দিয়েছি, অর্থাৎ বিয়োগ করে দিয়েছি। আর ব্যাট কারেন্ট, সে তো ব্যাট দিচ্ছে ট্রেজারিতে, ট্রেজারিতে সরকারের ভান্ডারে, তাই ব্যাট হিসাবে কী হবে? 8000 টাকা বৃদ্ধি হবে। তাই আমরা 1 নম্বর এই 8000 টাকা বৃদ্ধি করে দিচ্ছি এই যে 31 তারিখে। সো এখন আর প্রত্যেকটা গড়ে তোমাদের কী করতে হবে? এই যে অ্যামাউন্ট নামাতে হবে, আর না হলে কিন্তু অঙ্ক হবে, কিন্তু স্যার তোমাদেরকে মার্ক একদম কম দিবে। বুঝতে পেরেছ? স্যার তোমাদেরকে মার্ক একদমই কম দিবে। তাই তোমরা কী করে চেষ্টা করবে যে প্রত্যেকটা গড়ে এইভাবে কী করবে? অ্যামাউন্ট নামিয়ে নিতে। এই যে প্রথমটা আমরা ইনভেস্ট করছি, সরকারি মালিক ইনভেস্ট করছে বা ডিপোজিট করছে কত? 50,000 টাকা। 50,000 টাকা লিখছে। এই যে 50,000 টাকা ডিপোজিট হলে ক্যাশ বৃদ্ধি পায়, আর মালিকানা বৃদ্ধি পায়। মালিক যেটা নিয়ে আসে সেটাই তার অনার্স ইকুইটি বা ক্যাপিটাল বৃদ্ধি পায়। তারপর সেই সেম টাকা 50,000 লুক লাইক মাই পেপার, আমার খাতার মতো। এইভাবে তোমরা প্রত্যেকটা অঙ্কের কী করবে? খাতা নামাবে। I hope my dear friends and my dear learners and my dear fresher and my dear viewers, তোমরা সবাই খুবই এনজয় করেছো। আমি চেষ্টা করেছি যে তোমাদের সামনে এই কঠিন একটি সামকে যতটা সহজে বোঝানো যায়। তারপরে যদি তোমাদের কোনো কোয়েশন থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবে। বা যদি তোমরা না বুঝতে পারো, না বোঝার কোনো কিছু নেই, কারণ আমি অল ডিটেলসই বলেছি। একবার যদি না বুঝো তাহলে ভিডিওটা আরেকবার রিভার্স পেছনে নিয়ে আবার তোমরা দেখবে এটা টেনে। আর সেটা কি ধীর মাইন্ডে এবং স্থির মাইন্ডে ফ্রেশ করে তোমরা এই ভিডিওটি দেখবে। তাহলে আই হোপ তোমরা বুঝে যাবে। একবার না বুঝলে বারবার ভিডিওটা পজ করে দেখবে। আর বোঝানোর কোনো জায়গা আমি খালি রেখে নিই, কারণ একবারের জায়গায় আমি 100 বার বলেছি তোমাদেরকে যে এটা এভাবে আসবে, এটা এভাবে আসবে। সো আমি আবার একটু রিমাইন্ড দিয়ে দিচ্ছি তোমাদেরকে। মালিক ব্যবসার জন্য জানিয়ে আসবে, তাই কি মূলধন বৃদ্ধি পাবে এবং ক্যাশ টাকা সম্পদ বৃদ্ধি হবে। মালিক যাই নিয়ে আসবে, সেটা যা কিছুই হোক, সেটা কি ক্যাপিটাল বৃদ্ধি পাবে এবং ক্যাশ বৃদ্ধি পাবে। আর কখন আমরা অ্যাকাউন্ট রিসিভেবল এবং কখন আমরা কি অ্যাকাউন্ট পেয়েবলে টাকা লিখব? যখন বলবে পারচেজ
বাকিতে, তখন আমরা পারচেসড সেটা কখন বুঝবো আমরা যে বাকি, যখন কারো নাম উল্লেখ থাকবে। আর কারো নাম পারচেসড বাকিতে বললে কি আমরা অ্যাকাউন্ট পেয়েবল বলে লিখবো। ঠিক তেমনই সেম দ্য ওয়ে যদি বলে সোল মার্চেন্ডাইজ, হ্যাঁ, যদি বলে তারপর যদি কারো নাম উল্লেখ থাকে তাহলে বুঝবে যে বাকিতে। আর সোল মার্চেন্ডাইজ বাকিতে বলতে কার সঙ্গে রিলেটেড, অ্যাকাউন্ট রিসিভেবলের সঙ্গে রিলেটেড। আর বেড কারেন্ট অ্যাকাউন্ট হচ্ছে চলতি বেড হিসাব। সেই চলতি বেড হিসাবে আমাদেরকে পারচেস অর্থাৎ ক্রয় বেড আমাদের কী করতে হবে, যোগ করতে হবে, এবং বিক্রয় বেড আমাদের করতে হবে। সোল মার্চেন্ডাইজ আমাদের কী করতে হবে, মাইনাস করতে হবে। বেড কারেন্ট থেকে আমাদেরকে ক্রয় বেড যোগ করতে হবে এবং বিক্রয় বেড আমাদের কারেন্ট বেড থেকে কী করতে হবে, মাইনাস করতে হবে। আর কোনো কিছু যে মেশিনারি মানে কি স্থায়ী সম্পদের সাথে কি বেড ধরতে হয় না, অর্থাৎ বেড লিখতে হয় না ঘরের মধ্যে একসঙ্গে। সেই বেডের টাকাটাই কি আবার সেই মেশিনারির সঙ্গে যোগ হয়ে একত্রে বসে যায়। কিন্তু সেই বেডের টাকাটা কি বেড কারেন্ট টের ঘরে লেখা হবে না, অর্থাৎ স্থায়ী সম্পদের সাথে বেড লেখা হয় না, সেই বেডের টাকা কি স্থায়ী সম্পদের সঙ্গে যোগ হয়। আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছ যে আমি কি বলতে চেয়েছি।